বং দর্পণ, বিনোদন সবার জন্য। যামিনী রায় স্মৃতি সংসদের আয়োজনে চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। 23 এপ্রিল 2025 প্রখ্যাত ভাস্কর শ্রী তারক গড়াইয়ের উপস্থিতিতে সম্পাদক চিত্রশিল্পী শ্রী অশোক রায়ের তত্ত্বাবধানে উদ্বোধন হয়ে গেল এই প্রদর্শনীর। এই প্রদর্শনীতে চিরাচরিতভাবেই কৃতিশিল্পীদের উদ্দেশ্যে ছিল সাম্মানিক ও অ্যাওয়ার্ড। 26 এপ্রিল 2025 পর্যন্ত চলবে এই প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। কতগুলো প্রিন্সিপাল মেনটেন করা হয় সেই ভালো পেইন্টার মূল্যবান বক্তব্য রাখবেন। উনি অনেক অভিজ্ঞ একজন শিল্পী, যেটা এই মুহূর্তে বেঙ্গলে ওনার মতো অভিজ্ঞ শিল্পী মানে নেই বললেই কম বলা হবে। আর রামকিঙ্কর বেইজের মতো প্রখ্যাত মানুষটার সবথেকে প্রিয় ছাত্র ছিলেন এই তারক গড়াই। সুতরাং এটা আমাদের সৌভাগ্য যে রামকিঙ্কর বেইজকে আমরা পাচ্ছি না। উনি একজন মানে সত্যিকারের একজন শিল্পী মানুষ ছিলেন ইন ট্রু সেন্স। মানে আজকে শান্তিনিকেতনে যে সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, রবীন্দ্রনাথ নিশ্চয়ই প্রধান আকর্ষণ, কিন্তু রামকিঙ্করের যে স্কাল্পচার, এই স্কাল্পচার কিন্তু প্রতিটি মানুষকে টানে এবং সারা পৃথিবীর মানুষ সেই স্কাল্পচারের টানেই আসেন। এবং আজকে তারক গড়াই সৌভাগ্য হচ্ছিলেন যে ওনার মতো একজন রামকিঙ্কর বেইজের মতো প্রখ্যাত একটা মানুষের সাথে থাকা, তার আশীর্বাদ ধন্য হওয়া এবং ওনার নিজস্ব গড়াই সেন্টার যেটা রয়েছে গোপপুরে, সেটা একটা বিশাল স্কাল্পচার, একটা কারখানা বলা যায়। ওনার বিশাল মানে এই ব্যাপারে তিনি সমস্ত ব্যবস্থা করেছেন, নিজস্ব ফার্নেস, বিশাল মিউজিয়াম মতো এক বিরাট ব্যাপার উনি করেছেন, যেটা একজন স্কাল্পচার হিসাবে সত্যি গর্ব করার বিষয় যে এতখানি ইনফ্রাস্ট্রাকচার উনি তৈরি করতে পেরেছেন। এটা এর আগে দেবীপ্রসাদ রায়চৌধুরী, আজকে ললিতকলা যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা জানি ললিতকলা রিজিওনাল সেন্টার, এটা দেবীপ্রসাদ রায়চৌধুরী উনি প্রখ্যাত স্কাল্পচার, তারই নিজস্ব জায়গা ছিল, স্টুডিও ছিল, সেখানে উনি কাজ করতেন। আজকে তারক গড়াইয়ের স্টুডিও হচ্ছে ব্রহ্মপুরে গড়াই আর্ট সেন্টার, আপনারা ইচ্ছা করে সেখানে দেখতেও যেতে পারেন। এবং এই মানুষটার সৌভাগ্য যে আজও এই বয়সেও অ্যাক্টিভলি কাজ করছে এবং এটা বিরাট চ্যালেঞ্জ। একটা বয়স মানুষ পেইন্টারদের থেকে বেশি চ্যালেঞ্জ স্কাল্পচারে, কারণ সেখানে অনেক ওয়েট ক্যারি করতে হয়, ওয়েটকে নিয়ে এদিক থেকে ওদিক নিয়ে যেতে হয়। সেইটা ওনার যে মানে বিরাট সৌভাগ্য যে আজকেও উনি সেটা চালিয়ে নিয়ে যেতে পারছেন। আর
আমি অশোক রায়, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি একটা বংশ পরম্পরায় আমার শিল্পকলা আমার রক্তে রয়েছে। জামিনী রায় আমার জ্যাঠামশাই হন এবং আমার বাবা বি রায়, তিনি আজকে আপনার বাড়িতে রামায়ণ মহাভারতের যত ছবি আছে দেখেন, সব ছবি নিচে বি রায় সিগনেচার দেখেন। বি রায় হচ্ছে এই বাংলার সর্বশ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। তিনটে নাম, বি রায়, পূর্ণচক্রবর্তী, প্রফুল্ল ব্যানার্জি, এরা একসময় বাংলার শ্রেষ্ঠ তিনজন কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। এবং আজকে আর্ট কলেজে কমার্শিয়াল ডিপার্টমেন্টটা তৈরি হওয়ার পেছনে যাদের বিশাল ভূমিকা রয়েছে, 1942-43 থেকে এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে অমৃতা মুন্সি, ওসি গাঙ্গুলি এবং সেই সময়কার প্রফেসর ছিলেন বসন্ত মল্লিক, বি রায়, প্রতুল ব্যানার্জি। এরা আজকে যে আর্ট কলেজ থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে হাজার হাজার স্টুডেন্ট বেরোচ্ছে, এই স্ট্রিমটা তৈরি হয়েছে, তার স্ট্রিমটাকে তার টোটাল সিলেবাস, ইনফ্রাস্ট্রাকচার এগুলো সব তৈরি করার পেছনে বি রায়ের বিরাট ভূমিকা রয়েছে। এবং জামিনী রায় যেহেতু ওনার জ্যাঠতুত বড় দাদা, জামিনী রায় আমার বাবাকে অত্যন্ত স্নেহ করতেন। এই কারণে উনি বলতেন যে আমি তো আমার শিল্পকলা দিয়ে মানুষ মুগ্ধ করেছি, তুমি হাজার হাজার শিল্পীর অন্য সংস্থানের ব্যবস্থা করেছো। অর্থাৎ এই যে এত শিল্পীরা আগেকার দিনে ফাইন আর্টস থেকে বেরোতো, এটা নিশ্চয়ই মানে তারা তো খুব ভালো করে জানেন যে তারা আর্থিকভাবে মানে সেইভাবে কোনো প্যাট্রোনাইজ পেত না, অত্যন্ত মানে আর্থিক দুরবস্থার মধ্যেই থাকতো। তো সেই ক্ষেত্রে এই যে আর্টটাকে কমার্শিয়াল আর্টে কনভার্ট করা এবং সেখানে সেটা বিজনেসের সাথে মানে কমার্শিয়াল ইউজের সাথে, অ্যাডভার্টাইজমেন্টের সাথে, আজকে টোটাল বিজনেস ওয়ার্ল্ড চলছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে। অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এই যে শব্দগুলো কভার করে আছে, এটা কিন্তু ওই কমার্শিয়াল আর্টের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে এগুলো এসছে, যেটা এখন ডিজিটালাইট হয়ে গেছে। আগে ম্যানুয়ালি কমার্শিয়াল আর্ট হচ্ছে, আগে হাফ টোন বলে একটা জিনিস ছিল প্রিন্টিং মিডিয়া, এখন সেখানে অফসেট চলে এসেছে, অফসেটের পরে ডিজিটাল প্রিন্টিং চলে এসেছে, এরপরে এখন এআই এসে গেছে। এখন জিনিসটা হচ্ছে যে মার্কেটিং ব্যাপারটা অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু মানে বেঙ্গলে যে জিনিসটা, যে মানুষটার এর পেছনে ভূমিকা ছিল সেটা হচ্ছে বি রায়। তা আমি এবার তারকদার কিছু বলবো যে উনি ওনার মতো এত বড় মাপের মানুষ এখানে উপস্থিত রয়েছেন। মানে এটা আমি আমার আপনাদের অনেক সিনিয়র বলছি যে এই মুহূর্তে বেঙ্গলের সিনিয়র মোস্ট আর্টিস্ট যারা ইন্টারন্যাশনাল লেভেলে আর্টিস্ট যদি দু একজন থাকেন, হি ইজ দ্য ওয়ান অফ দেম, অফকোর্স হি ইজ দ্য ওয়ান অফ দেম। আপনি এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন না, ওনাকে একটু এগিয়ে আসুন। এখানে প্রথমেই আমি অশোককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ ও যে পরিকল্পনা নিয়েছে এবং এই ধরনের একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করেছে। করবেই নেওয়া কেন, ও যার বংশধর জামিনী রায়, আমার মনে আছে ছোটোবেলাতে আমি ছোটোবেলা বলতে আমার তখন 25 বছর যখন বয়স, তখন আমি গেছি ওনার কাজ দেখতে যেতাম, দেখতাম যে ওখানে ওনারা একটা সিস্টেমেটিক্যালি মানে ওনার সমস্ত কাজ সব রাখা থাকতো, মানে 6 আনা, 8 আনা, 10 আনা, কোন কোন থাকে সব অদ্ভুতভাবে উনি সমস্ত দিয়ে ছবি চাই কিনবো বললি বলতো কত দামের নেবে ছবি, এইভাবে উনি সুন্দরভাবে সেই সব সাজানো থাকে, দেখেছি, খুব মনে আছে। তো কত বড় বাপের শিল্পী, সেই বংশধর হচ্ছে আজকে, তো এর তো হবেই সেই ওর যে সমস্ত কাজগুলো রেখেছে, এ এক অদ্ভুত মানে পরিকল্পনা, প্রত্যেকটি কাজ এমনভাবে মানে প্রত্যেকের চোখে ওটা লাগবে এবং তাকে প্রশংসা করতেই হবে, কারণ কাজের মধ্যে যে সুন্দরভাবে ফর্ম, এক্সপ্রেশন, কালার কম্বিনেশন সমস্ত এত সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছে। তো ওকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না, তবে যে কথাগুলো বললো এটা সত্যিটা আছে, কারণ আজকে বাংলায় যে অবস্থা শিল্পের, সেখানে দাঁড়িয়ে যেভাবে স্ট্রাগল করে আমি আজকে এই জায়গায় এসেছি, যদি কারো সম্ভব হয় যার
ইচ্ছে হয় আমার ওখানে স্টুডিওতে এলে কাজ দেখতে পাবে। এবং অসংখ্য কাজ যেখানে আমার গ্যালারিতে এখন আমার কাজ ছাড়া পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এখন ভারতবর্ষের বিভিন্ন গ্যালারিতে রয়েছে। তো ইদানিং আমি কাজ সমস্ত সংরক্ষণ করছি, যে কাজগুলোকে আমি চাইছি এক জায়গায় যাতে রাখা যায়, এবং তার জন্যে ন্যাশনাল গ্যালারি ওরা ইন্টারেস্টেড। আর আরেকটা আছে রাদার মিউজিয়াম, তারাও চাইছে যে সব কাজ আমার দেশিতে দেবো কি তাকে দেবো, সেটা গেল। আমি এখন একটা কথা এখন বলবো যে প্রত্যেকের কাজ এত সুন্দরভাবে তোমরা এখানে এক্সিবিট করেছো, মানে প্রত্যেকটা কাজ যেন বেছে বেছে মানে এখানে এক্সিবিশনে কাজ রাখা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি তোমাকে বলো, তার জন্য যার কথা বলছো সে হচ্ছে রামকুমার, ও টেরাকোটার কাজ করে। আর আমি করি সমস্ত মাধ্যম, আমি একমাত্র স্কাল্পটাররা এক একজন এক একটা মাধ্যম নিয়ে কাজ করে। তো আমি ব্রঞ্জ, উড, স্টোন, ফাইবার গ্লাস, যত রকম স্কাল্পচারের মিডিয়াম আছে সব মিডিয়াম নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করি। এবং বিভিন্ন বড়ো বড়ো সব কাজ, পাথরের কাজ আমি এখানে স্টোন পাওয়া যায় না, যার জন্য রাজস্থান, দিল্লি, গাজিয়াবাদ, ওখানে বিরাট একটা স্কাল্পচার পার্ক তৈরি হচ্ছে। তো সে 16 ফুট 17 ফুট বড় বড় পাথরের কাজ হচ্ছে। এখন আমি বিভিন্ন ন্যাশনাল ক্যাম্প অর্গানাইজ করছি, সারা ভারতবর্ষ থেকে সিনিয়র স্কাল্পচারদের ডাকছি, ওদের দিয়ে কার্ভিং করাচ্ছি, আমি নিজে তাদের সঙ্গে করছি, এবং সেই কার্ডকে সেগুলোর বসানো হচ্ছে। এই ছবি আঁকা কঠিন না স্কাল্পচার করা? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় থেকে ওখানে এমএ করেছি, বিএ দেখছি। রিসেন্ট আমি রিটায়ার করেছি চিন্তাকাল হাই স্কুলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আমার নাম উজ্জ্বল চৌধুরী। আমি ছবি আঁকতে ভালোবাসি, তাই ছবি আঁকি। যদিও আমার প্রফেশন সম্পূর্ণ আলাদা ছিল, আমি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট নিয়ে, আমি কর্পোরেট দুনিয়ার মানুষ, কিন্তু তারপরে যা হয় ছবি আঁকার ভালোবাসার জন্যে আমি কিন্তু ছবি এঁকে গেছি। আজকে আমার এখানে এই গগনেন্দ্র চিত্রশালায় আমার দুটো ছবি এখানে দেওয়া হয়েছে। এই একটা হচ্ছে দ্য ডাইভ বলে, যেটা আমার এইখানটা দেখছেন, এইটা বেসিক্যালি চারকোল অ্যান্ড প্যাস্টেল অন ক্যানভাস পেপার।
এই মিডিয়ামে আমার আঁকা হয়েছে। আর সত্যজিৎ বাবুর যে পোর্ট্রেটটা এঁকেছি এটা ক্যানভাসের ওপর প্যাস্টেল দিয়ে আঁকা হয়েছে। নমস্কার, আমি আর্টিস্ট অনির্বাণ শেঠ। ইন্দুবলাই কলাক্ষেত্রের উদ্যোগে এই আর্ট এক্সিবিশনটা শুরু হয়েছে আজ থেকে গগনেন্দ্র প্রদর্শনশালায়। যামিনী রায় শিল্প সংসদও এর মেন উদ্যোক্তা হলেন শ্রী অশোক রায়। উনি যামিনী রায়ের বংশধর। হ্যাঁ, উনি এই যে উদ্যোগটা নিয়ে এই প্রদর্শনীটা করছেন এর জন্য ধন্যবাদ জানাই ওনাকে, এবং আমাকেও উনি আমন্ত্রিত শিল্পী হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পেন্টিং দিয়েছি, এটা সম্পূর্ণভাবে চামড়ার উপরে আঁকা। তো উনি এই উদ্যোগটা প্রত্যেক বছরই নিয়ে চলেন, এবং যারা বিশেষ করে নিউ ফেস আর্টিস্ট আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে উনি কিছু ক্যাশ অ্যাওয়ার্ড এবং বিভিন্ন পুরস্কার তুলে দেন, যাতে আগামী দিনে তারা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠতে পারে এবং নিজেদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারে। আর আমার ছবি তো আপনারা জানেন, আমি চামড়ার ওপরে অনেক বছর ধরে কাজ করছি, তো এখানেও তার একটি শিল্পকর্ম রয়েছে। হ্যাঁ, আপনারা আসুন, এই এক্সিবিশন 4 দিন ধরে চলবে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। নমস্কার। আমরা পটনা করে দেখে করলাম, তারপরে শান্তিনিকেতন থেকে এই পাপাতি দেখে এই পাপাতি নৃত্য দেখে আমরা করলাম, তারপর থেকে পেন্ট করে একা একা করে পেটে রাখা করে আমি অনেক ঘুরে দেখে তারপরে পাপাতি পেন্ট করে পেটে রাখা কিছু খাবার متوكل من كشمة فكر مثلا متوكل وجدك كم تقدر تسكت من شجت وابن شبش بنت كتير. আমি মনীষা দাস, কলকাতা থেকে। আমি এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস, এটাকে বোঝাতে চেয়েছি অ্যাকচুয়ালি আমাদের যে পাপেটটা মানে লস্ট যেগুলো হয়ে গেছে, লস্ট প্রজেক্ট নিয়ে কাজ করতে, মানে যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে পাপেট্রি, বোকা বাক্স যেগুলো আমরা করতাম, তো সেই সব ছবিগুলো যেগুলো লস্ট হারিয়ে গেছে আমাদের জীবন থেকে, সেই সব সেইগুলোকে নিয়ে আমি তুলতে মানে এখানে দেখাতে চেয়েছি। এখানে রাজস্থানে একটা মানে পাপেটটা যেহেতু রাজস্থানের, এবং তার মুখ থেকে এখানে একটা বাটারফ্লাই দিয়েছি, মানে সেই উড়ে চলে যাওয়ার ব্যাপারটা, বাইরে ভেসে যাওয়ার ব্যাপারটা সেটা যেন থাকে, বা তার এই লস্ট প্রজেক্ট মানে এটা মানে হাওয়া, এটা স্বপ্ন, এটা ড্রিমটাকে বোঝাতে চেয়েছি এর মাধ্যমে। এটা হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস, ক্যানভাসের উপর এটা 3D এফেক্ট দিতে চেয়েছি, যাতে ওটা যেন বাইরে বেরিয়ে আসে, যেন মনে হচ্ছে মানে এটা অ্যাক্রিলিক অন ক্যানভাসের উপরে, বাট এমন 3D এফেক্টটা দিয়েছি যাতে মনে হচ্ছে এটা একটা মানে বাইরে বেরিয়ে আসছে, যেন মানে একটা 3D এফেক্ট আসছে। এক্সিবিশনটায় আমি নবাগত, তাহলেও তাদের সমস্ত ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমি নিজে অংশগ্রহণ করেছি এবং সব মিলিয়ে ইন্দুবলাই কলাক্ষেত্রকে আমার ব্যক্তিগত অসীম মানে অভিনন্দন এবং ধন্যবাদ। সব মিলিয়ে এটা বলতে পারি যে তাদের ঘরানায় অর্থাৎ অশোক রায়ের দূর সম্পর্কীয় আত্মীয় যামিনী রায় এবং
এবং তারা বাংলার সংস্কৃতির বিভিন্ন ধারায় যুক্ত। সেই জন্যেই আরও এই এক্সিবিশন বা প্রদর্শনীটা সুঠাম রূপ লাভ করেছে। এতে আমি ধন্য এবং অভিনন্দিত। সংঘ মানে এটা একটা ইয়াং জেনারেশনের কাছে একটা বিরাট মানে কি বলবো, ওদের কাছে বিরাট প্রাপ্তি একটা এই ধরনের একটা এক্সিবিশনকে অর্গানাইজ করছে ওরা। তো আমার মনে হয় যে অশোক রায় ওর প্রচেষ্টাতেই এটা সম্ভব হচ্ছে এবং এত সুন্দরভাবে ছবি কালেকশন করা হয়েছে এবং যে সমস্ত শিল্পীরা এখানে পার্টিসিপেট করেছে প্রত্যেকের কাজ খুব সুন্দর। তো আমার মনে হয় এবং তাদেরকে যে একটা করে সার্টিফিকেট দেওয়া এবং তাদেরকে এই যে তাদেরকে বরণ করে নেওয়া, এইসব নানান রকম আনুষ্ঠানিক যে প্রক্রিয়া এগুলো করে ওরা যথেষ্ট উৎসাহিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ আরও করবে আমার মনে হয়। এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি নিবেদিতা পল্লে। আমি এখানে যে এক্সিবিশনের ছবিটা দিয়েছি তার কিছুটা বিষয়বস্তু আমি বলছি। সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম, যেটা আমি জানি, মানে আমি যেহেতু হিন্দু, সেটা 1 লক্ষ বছর আগেকার পুরনো এবং এটা ঐতিহাসিকভাবে এবং আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা প্রমাণিত। এবং আমাদের নতুন যে ধর্ম এসেছে সেটা হচ্ছে মুসলিম ধর্ম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা 1500 বছরের পুরনো। তো আমি এখানে আঁকতে চেয়েছি যে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে আঁকতে চেয়েছি। আমি এখানে আঁকতে চেয়েছি চৈতন্য মহাপ্রভু। যেহেতু আমরা জানি যে কৃষ্ণের 12তম যে এডিশন, মানে জন্মের যে রূপান্তর, সেটা হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভু। এবং এখানে চৈতন্য মহাপ্রভু কোনো এক সময় জগন্নাথ মহাপ্রভুর ধর্মের প্রচার এবং প্রসার মানে দুটোই করেছিলেন এবং তার জন্য অনেক তাকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল এবং তার আলটিমেট কি হয়েছিল আমরা সেই সম্পর্কে সবাই এখন সন্দিহান আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা জানি যে আমাদের বাংলাদেশে, অধুনা বাংলাদেশে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে 3রা এপ্রিল, আজকেই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু, যাকে আজ 4 থেকে 5 মাস জেলে আটক করে রাখা হয়েছে এবং কোনো কারণেই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে না। এবং যেখানে আজকের দিনে তার কিন্তু ঘটনাটা এজলাসে ওঠার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে এখনও তার কিন্তু কোনো রকম খবরাখবর আমরা পেয়ে উঠছি না, হয়তো দেওয়া হচ্ছে না মিডিয়া থেকে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে এঁকেছি, যিনি আর কি চেয়েছিলেন যে আমাদের সনাতন হিন্দু ধর্মটাকে অক্ষুণ্ণ রাখতে, বাংলাদেশের সংখ্যালঘু যে হিন্দু পরিবার আছে কিংবা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করতে। কিন্তু সেখানে মুসলিম যে ইসলামিক কিছু সাম্প্রদায়িক যারা দাঙ্গা ছড়াতে চায়, যে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চায়, তারা শুধুমাত্র দেশদ্রোহিতার নামে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে জেলবন্দি করলেন এবং এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এটা আমি চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু এখানে ফুল ছড়াচ্ছেন এবং নিচে এটা আমি কাবা করেছি। আমরা জানি যে কাবা হচ্ছে 1500 বছর, মাত্র 1500 বছর পুরনো আমাদের ইসলামিক ধর্ম এবং আমাদের হিন্দু ধর্ম হচ্ছে 1 লাখ বছর পুরনো। আমাদের মধ্যপ্রদেশে ভেটাকাফটা বলে একটা গুফা আছে, যেখানে আমাদের হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের নিদর্শন পাওয়া যায়, সেটা আনুমানিক 1 লক্ষ বছর আগে। এবং সেই জন্যই বাড়ির যখন বয়োজ্যেষ্ঠরা, আমরা সবাই তাদের সম্মান করি, সবাই তাদের মাথায় তুলে রাখি এবং যারা ছোট তারা আর কি সম্মান করতেই শিখেছে। আমরা তার বাইরে গিয়েও বলছি যে চিন্ময় কৃষ্ণ দাসের মহাপ্রভু সনাতন ধর্মের হাত ধরেই যদি এই ফুল যদি ছড়াতে পারি নিচের দিকে, অর্থাৎ বাড়ির যারা
যারা কনিষ্ঠ তাদেরকে কিন্তু আশীর্বাদ স্বরূপ তার মানে ব্লেসিংসটা দিচ্ছেন। এটা হয়তো অনেকে সেটা হিসাবেও মেনে নিতে পারেন এবং অনেকে এর অন্য মানেও করতে পারেন। আর গতকাল যে ঘটনাটা কাশ্মীরে ঘটলো, যে 30 জন জঙ্গিরা 30 জন মানে নিরপরাধ টুরিস্টদের মেরে ফেললো, আমার এটা মনে হয় না যে আমরা সাম্প্রদায়িক যে সম্প্রীতির কথা বলি, আজ আমি সেই ছবি আঁকতে পারলাম। আমার মনে হলো কোথাও না কোথাও গিয়ে এই ছবি কিন্তু অন্য একটা রূপ দর্শাচ্ছে। আমি হয়তো ভেবেছিলাম একরকম করে, কিন্তু এখন এই ছবির মানে কিন্তু অনেকটাই বদলে গেল। সময়, কাল এবং সব কিছু পরিপ্রেক্ষিতে ছবি বদলায়, ছবির মানে বদলায়, এবং আজ আমার ছবির মানেটা বোধহয় অন্য কিছু একটা ইঙ্গিত করছে। হয়তো অনেকেই এটা মনে করবেন, তবে যে যার মতো মনে করবেন। ছবিটা কিন্তু আমি আমার অন্তরের উপলব্ধি থেকেই এঁকেছি এবং আমি চাইব ছবির মানে স্বার্থে এবং মানুষের স্বার্থে সবাই মানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে আমরা যেন সবাই সবার জন্য বেঁচে থাকি, সবাই সবার জন্য ভালো থাকি, এবং আমাদের ধর্ম যেন যে যার কাছে সে তার আমাদের আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে। কেউ কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি যেন এই পৃথিবী থেকে মানে চিরতরে যেন বিদায় নেয়, এটাই আমার বলার। নমস্কার, আমি নিবেদিতা পল্লী। আজ এক্সিবিশনে আমি আমার খুব কাছে গানের আমার জন্মদাত্রী মায়ের ছবি দিয়েছি। আসলে আমি খুব একটা বেশি করি না, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হলো যে আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে এই পথে আরও অগ্রসর নিয়ে মানে অগ্রসর করেছে। কারণ আমি যখন ছোটো ছিলাম আমি যখন ছবি আঁকতাম আমি মাকে দেখাতাম, কোথাও প্রাইজ পেলে আগে মাকে এসে দেখাতাম। আমার মনে হয়েছে মায়ের প্রতি একটু কৃতজ্ঞতা বোধ থাকা তো সবারই উচিত, কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আমার মনে হয়েছে মায়ের কিছু একটা করা উচিত। সেই জন্যই ছবিটা আমি এঁকেছি এবং বেশ সময় লেগেছে। ছবিটা অনেকটাই বড়, অ্যাক্রিলিক করেছি ক্যানভাসের উপর, এবং মাকে যদি খুশি করা যায় তাহলে তার থেকে বড় প্রার্থী কিছু হতে পারে না। ছবিটা মা দেখেছি, মা খুবই খুশি হয়েছে। তো আজ মা খুবই অসুস্থ, মা নিজের পায়ে হাঁটাচলা করতে পারে না, কিন্তু মা জানে যে আমার এক্সিবিশন হচ্ছে, ছবিটা মায়ের দেওয়া হয়েছে এবং অনেক মানুষদের এবং অনেক মানুষের এই যে দেখাটা, এটা আমার কাছে বড় প্রাপ্তি। কারণ মাকে তো সবার সামনে আনতে পারলাম না, তার ছবিটা যদি সবাই দেখে মানে আনন্দ পায় বা তার প্রতিকৃতি যদি আমার কাছে থাকে, আমার কাজের মধ্যে দিয়ে থাকে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। নমস্কার, আমার নাম সৌরভ মতিলাল। আমি আশিস গুপ্ত, অচিন পটুয়ার উনি ফাউন্ডার মেম্বার, ওনার ছাত্র। আমি কাজ করি রিসেন্টলি এখন অ্যাক্রিলিক অন ক্যানভাসের ওপর, এবং আমার এই যে কাজটি এখানে রয়েছে এটি আমার একটি সিরিজ, যেটা ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টারে প্রদর্শিত হয়েছিল লাস্ট বছর অক্টোবরে। সেই সিরিজটা করেছিলাম বেসিক্যালি মা ও সন্তানের ওপর। তো সেখান থেকে একটি কাজ আমি এখানে প্রদর্শিত করেছি, এবং এই কাজটি জেনারেলি বোল্ড কালার্স এবং বোল্ড লাইনের ওপর কাজ। যেহেতু আমি কালীঘাটে থাকি, আমি অনেকটা কালীঘাট পেন্টিং এবং ফোক পেন্টিং থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার কাজটা করেছি, এবং এই কাজের মধ্যে আমি মা ও তার যে সন্তান তাদের একটি মুহূর্ত সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং কোনো মুহূর্ত যখন কেউ তুলে ধরে বা কোনো মুহূর্ত যখন ঘটে তাতে কিছু সাক্ষী থাকে, সেই সাক্ষী এখানে রয়েছে। এবং সেই ক্ষেত্রে বাচ্চাদের যে একটা স্বভাব হয় যে সব কিছু দেখা, সব কিছু হাত দিয়ে দেখানো, এটা কী জিনিস, সেই জিনিসটা আমি তুলে ধরার এর মধ্যে চেষ্টা করেছি। ধন্যবাদ। আমি শ্যামল কর্মকার, হাবড়াতে, উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়াতে আমার বাড়ি। আমি এই প্রতিষ্ঠানের যে আর্ট এক্সিবিশন সেখানে অংশগ্রহণ করেছি, এবং আজকে অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগলো। এখানে প্রচুর শিল্পীরা রয়েছে। এটি আমার ছবি, আমার আঁকা ছবি, যেটা এই ছবিটার মধ্যে আমার দেখাতে চেয়েছি যে সমাজের যে মানুষেরা ফুটপাতে
ফুটপাতে যাদের কত পিছিয়ে পড়া মানুষরা রয়েছে, তাদের জীবন জীবিকা কিভাবে চলে, তাদের প্রতিদিন তারা কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে, তারই একটি সামাজিক চিত্র আমার এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। এই ছবির মধ্যে এটি একটি মিক্স মিডিয়ার ছবি। ক্যানভাসে অ্যাক্রিলিক কালার রয়েছে, চটের উপরে যে ফেলে দেওয়া যে চট তার উপরে কালার ইউজ করে, এবং সাথে টেক্সচার ইউজ করা রয়েছে, লাইন ড্রয়িং এবং কালারের মাধ্যমে সেখানে প্রকাশ করা। নমস্কার, আমি সেলিম মিস্ত্রি। যামিনী রায় স্মৃতি উদ্দেশ্যে আজকে যে এক্সিবিশন চলছে, পিছনের ছবি দুটি আমার, এটা পিওর ফটোগ্রাফি। কিন্তু আমি ফটোগ্রাফিটা এইভাবেই করি, একটু দেখতে অন্যরকম লাগে। কেউ কেউ বলে এটা পেন্টিংয়ের একটা স্বাদ পাওয়া যায়, তো যদি পাওয়া যায় ভালো, তাদেরকে ধন্যবাদ। আর এখানে আরও অনেক ভালো ভালো ছবি আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্কাল্পচার আছে, বিখ্যাত মানুষের স্কাল্পচার আছে এখানে কাজ। হ্যাঁ, এই সব মিলিয়েই আমরা আছি, এভাবেই এক্সিবিশন। ফটোগ্রাফির বিষয়বস্তু আমি এখানে সাধারণত ফেলে দেওয়া উচ্ছিষ্ট এইসব জিনিসের মধ্যে আমি একটু শিল্প খুঁজে পাই, সেই জিনিস দিয়ে আমি শিল্প করতে ভালোবাসি। এ দুটি সেরকমই একটা শিল্পের। আমি পার্থপ্রতিম দাশগুপ্ত। আমি ওয়ার্কিং আর্টিস্ট। আমি কাজ করতে করতে কাজ শিল্পী হয়ে ওঠা আর কি। যেমন আমি প্রথমে স্লেট কেটে করতাম নরুন দিয়ে হাতের প্রেসারে, তা সেটা করতে করতে মনে হলো যে এবারে পাথরে দেখি তো চেষ্টা করে। তা পাথরে যে প্রথম কাজটা করলাম, একটা স্ট্রাগলিং লাইফ, একটা শ্রমিক, একটা কৃষক, সেটা একাডেমি অফ ফাইন আর্টসে অল ইন্ডিয়াতে সিলেক্ট হয়ে গেল, এবং তারপর থেকে আমার নেশা লেগে গেল। এবার আমি প্রতি বছর একটা করে কাজ শেষ করতাম, এখানে দিতাম, ওখানে দিতাম। 89-এ একটা রবীন্দ্রনাথ করলাম, সেটাও সিলেক্ট হয়ে গেল, এবং সেটা যুগান্তরে ছবিও উঠলো। এইভাবে করতে করতে নানা রকম সৌরভ গাঙ্গুলি, সত্যজিৎ রায়, অপু, ফেলুদা, বিভিন্ন রকম সব করতে আরম্ভ করলাম পাথরে। আর তার সাথে সাথে চললো কাঠে, নানা রকম কাঠ এখান থেকে ওখান থেকে রাস্তার থেকে সংগ্রহ করে করে সেগুলোকে দিয়ে নানা রকমের মূর্তি তৈরি করা, মানে তার প্যাটার্ন অনুযায়ী আর কি। সে কাঠটা কি বলছে, তার ভেতর থেকে আমি কি পাচ্ছি আর কি। আমি শিল্পী চন্দ্রিমা রায়। এখানে আসল কথা, এখানে অশোক রায় যে একটা সুন্দর এক্সিবিশনের আয়োজন করেছেন যামিনী রায়কে উপলক্ষ করে, সেইখানে আমি এই প্রকৃতির একটা সুন্দর কাজ এখানে আমি উপস্থাপনা করেছি। প্রকৃতির যেখানে পাহাড়ি এলাকা, সেই জায়গাটার মধ্যে গাছপালা, সেখানকার মানে পাহাড়, সেখানকার পাহাড়ের আবহ কীরকম হবে, পাহাড়ের সামনে পিছনে সেই মানে মেঘের আনাগোনা, সেইগুলো আমি দেখিয়েছি। তারপরে বিভিন্ন কালার দিয়ে একটা কালো রেখার আঙ্গিকে বিভিন্ন রং, যেমন লাল, হলুদ, বিভিন্ন রঙের মধ্যে দিয়ে সেটা আমি টেক্সচার বা বুনট আকারে সেটার একটা পরিমণ্ডল তৈরি করেছি। আমি সুদেষ্ণা রায়। আমার ছবিগুলো আমার সোনা হিসেবে সাইন করা আছে। এটার পেছনেও একটা কারণ আছে, যে পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ, উনি আমার ক্লাস 8-এ একটা আঁকা ওনাকে দিয়েছিলাম। উনি তবে থেকে বলেছিলেন যে কখনো আঁকা আর গান ছাড়বে না, সোনা সাইন করবে, সুদেষ্ণা সাইন করবে না। তখন বুঝিনি যে আমার 3বার সেরিব্রাল স্ট্রোক হবে। এই লাস্ট এইবার সেরিব্রাল স্ট্রোক হওয়াতে আমার কথা জড়িয়ে যায়, পুরোপুরি জড়িয়ে যায়, আর ডান দিকটা পুরো প্যারালাইজড হয়ে যায়। তখন আমি মনে মনে ভাবি, সবাইকে বলি যে আমি আর আঁকবো কী করে,
আমার আঁকার লাইফ তো প্রফেশন ছিল আমার আঁকাটা, তো আঁকা প্রফেশন তো শেষ হয়ে গেল লাইফ। তো তখন 2-3 জন আমাকে বলেন, অশোক দা যার অন্যতম, তারপরে ডক্টর ইশাদ আহমেদ, ডক্টর গীতিকা চ্যাটার্জি, উনি একজন সাইকোলজিস্ট, ওনারা আমাকে বলেন যে তোমার তো বাহাত আছে, বাহাত দিয়ে ছবি আঁকবে। তখন আমি ভাবতে পারছি না বাহাত দিয়ে কি করে আঁকবো। আমার এক ভাই রাজদীপ, সেও আমাকে অনেক সাহায্য করে যে বাহাতে আঁকো, সোনা দিয়ে বাহাতে আঁকো। তখন ছেলে মেয়ে হাজব্যান্ড ছোট ছোট ক্যানভাস এনে দেয়, তার মধ্যে আমি বাহাতে আঁকা শুরু করি। 2.5 বছর ধরে আমি বাহাতে আঁকছি, সবাইকে প্রেজেন্ট করছি। এক্সিবিশন এটা 3rd আমার। সবাই আমাকে খুব উৎসাহ দিয়েছে, শিপ্রাদি এবং অনেক দাদা দিদিরা, যারা, আমি যাদবপুরের স্টুডেন্ট কম্পারেটিভ লিটারেচারে, তো ওনাদের একটা গ্রুপ আছে, সেখান থেকে সতত ওনারা আমাকে ভীষণভাবে উৎসাহিত করেন, যেটা আমার উপরে পাওনা আমার হাতে আঁকা ছবির জীবনে শুরু থেকে। সেজন্য আমি সবার কাছে ধন্যবাদ জানাই যারা আমাকে উৎসাহিত করেছেন এইভাবে। আশীর্বাদ করুন যাতে আমি হাতে আঁকা চালিয়ে যেতে পারি। নমস্কার। আমার নাম শৈবাল বিশ্বাস, আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ডিপ্লোমা করেছি কমার্শিয়াল আর্টে। কোভিড শুরু হওয়ার পর থেকে যখন গৃহবন্দী হয়ে গেলাম, তখন থেকেই আমার এই পেন অ্যান্ড ইঙ্কের সিরিজ শুরু। তার আগে বহু আগে এঁকেছিলাম, পেন অ্যান্ড ইঙ্কেই আঁকতাম তখনও। তারপরে মাঝে কিছুদিন অ্যাক্রিলিকে কাজ করি, আবার পেন অ্যান্ড ইঙ্কে ফিরে আসি। বিভিন্ন রকম পেন অ্যান্ড ইঙ্কের স্টাইলকে আমি অনুসরণ করে ছবি আঁকার চেষ্টা করতে থাকি। বর্তমান যে পদ্ধতিতে কাজ করছি এটাকে বলে পয়েন্টারিজম। পেন অ্যান্ড ইঙ্কে আপনার অ্যাসিড ফ্রি পেপারের ওপর আঁকা। দক্ষতা তো লাগেই, ঠিক কথা, তার সঙ্গে আমার মনে হয় আমি আমার মনের ভাবটা খুব সহজে প্রকাশ করতে পারি এই পদ্ধতিতে, এবং দর্শকেরও ভালো লাগে। আমার নাম অশোক রয়। আমি দক্ষিণ কলকাতায় ঠাকুরপুর ক্যান্সার হসপিটালের আগে বলাকা বলে একটা জায়গায় একটা 4তলা বিশাল আর্ট গ্যালারি করেছি, তার নাম ইন্দুবালাই কলাক্ষেত্র। সেখানে টোটাল 3000 স্কোয়ার ফিটের স্পেস রয়েছে এবং 4টে ফ্লোর রয়েছে। সেখানে সমস্ত ধরনের শিল্প মাধ্যমে চর্চা হয়, গান বাজনা, কবিতা, শ্রুতি নাটক, ছবির এক্সিবিশন, সব কিছু করা যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে সেখানে কোনো অনুষ্ঠান করলে কোনো টাকা পয়সা দিতে হয় না। অর্থাৎ যে এক্সিবিশন করতে হাজার হাজার টাকা খরচা পড়ে, ওইখানে আধুনিকতম আর্ট গ্যালারি, আধুনিকতম লাইট এবং সেরকমভাবে হ্যাঙ্গিং সিস্টেম রয়েছে। সেখানে যে কোনো শিল্পী বিনা খরচে এক্সিবিশন করতে পারে বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে। আমি বংশ পরম্পরায় এই জিনিসটি করছি। আমার জ্যাঠামশাই যামিনী রায় এবং আমার বাবা বি রায়, তিনি হচ্ছেন এই বাংলাতে কমার্শিয়াল আর্ট যে সৃষ্টি করা হয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজে, তার স্রষ্টা হচ্ছে বি রায়। বি রায় হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ কমার্শিয়াল আর্টিস্ট, যার ছাত্র স্বয়ং সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ, শৈল চক্রবর্তী, এরা সবাই বি রায়ের ছাত্র। এবং আর্ট কলেজের কমার্শিয়াল ডিপার্টমেন্টটা বি রায়ের হাতে তৈরি। আমি তাদের প্রতি সম্মান জানিয়ে এই ইন্দুবালাই কলাক্ষেত্র নামে বিরাট আর্ট কমপ্লেক্স করেছি, যেখানে সব ধরনের শিল্পীরাই এখানে সংস্কৃতি চর্চা করে। এবং এই যে এক্সিবিশনটা হচ্ছে, এই এক্সিবিশনে এত শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই আমাদের এক্সিবিশনে একমাত্র ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয় তো শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য। এর আগের বার গত বছর এক্সিবিশনে আমরা 18 জন শিল্পীকে 1000 টাকা করে ক্যাশ অ্যাওয়ার্ড দিয়েছিলাম, এই বছর দেওয়া হবে। এবং আরেকটা যেটা করা হয়, গ্রামের যে লোকশিল্পীদের আমরা সারা বছর ধরে আর্ট মেটেরিয়ালস কিনে দিই
এবং আরও একটা জিনিস করা হয়েছে যে গ্রামের লোক সঙ্গীত শিল্পীদের জন্য আমাদের ইন্দুবলয় কলাক্ষেত্রতে একটা রেকর্ডিং স্টুডিও করা হয়েছে, যেখানে লোকসঙ্গীত শিল্পীরা বিনা খরচে রেকর্ডিং করতে পারে। আর আমার নিজের ছবি আঁকা সম্বন্ধে বলছি, আমি 91 থেকে সারা ভারতবর্ষে অন্তত 25টা একক এক্সিবিশন করেছি, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, কলকাতা, বেনারস, সব জায়গায়। এবং আমার ছবির যে মার্কেটটা তৈরি হয়েছে সেটা বিদেশেও হয়েছে, এবং সেই সূত্রে আমার বিদেশেও মাঝে মধ্যে ছবি বিক্রি হয়। এবং এইভাবে আমি যেটুকু অর্থ উপার্জন করতে পেরেছি ছবি বিক্রি করে, সেইটা দিয়েই আমি এই বিরাট ইন্দুবলয় কলাক্ষেত্র নামে বিরাট আর্ট কমপ্লেক্সটা তৈরি করেছি, যেখানে আজকে বহু শিল্পী সেখানে শিল্প চর্চা করতে পারেন, এক্সিবিশন করতে পারেন, এবং শিল্প নিয়ে নিয়মিতভাবে সেমিনার হয়। যে কয়েকদিন আগে আমরা বিশ্ব শিল্পকলা দিবসে আমরা 2 দিন ধরে সেমিনার করলাম। বিভিন্ন যারা অধ্যাপক রয়েছে বিভিন্ন আর্ট কলেজে, তারা সেখানে লেকচারে অ্যারেঞ্জ করেছিলেন। এছাড়াও বিভিন্ন শিল্পীদের নিয়ে আমরা প্রায় ওয়ার্কশপ করি, এবং সেখানে সিনিয়র আর্টিস্টরা বিভিন্ন বিষয়ের ওপরে লেকচার দেন প্রজেক্টর ব্যবহার করে, এবং সেখানে যারা জুনিয়র আর্টিস্ট তারা অনেক কিছু শিখতে পারে। এইভাবে আমি শিল্পীদের শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে, এবং শিল্পীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং লোকসঙ্গীত শিল্পীদের এবং লোকশিল্পীদের আমরা পাশে দাঁড়াচ্ছি। এইভাবে আমাদের ইন্দুবলয় কলাক্ষেত্র এবং যামিনী রায় স্মৃতি সংসদ নামে যে ট্রাস্টটা করা হয়েছে যামিনী রায় নামে, সেইভাবে আমার চলছে। এবং আমার ছবি একটা নির্দিষ্ট ধারা অর্জন করেছে। আমার ছবির জন্য আর কোনো সিগনেচার দরকার পড়ে না। আমার ছবি মোটামুটি খুব ভালো রকম পরিচিতি পেয়ে গেছে আমাদের ভারতবর্ষের মার্কেটে, এবং এইভাবে আমার শিল্পী জীবন চলছে। আমি বঙ্গদর্পণকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ইন্টারভিউটি নেওয়ার জন্য। নমস্কার। বং দর্পণ, বিনোদন সবার জন্য।